I was 16. 17, 14 years old. This is me. This was me. This is me. এই ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় পরিষ্কার করা দরকার। এপস্টিন ফাইলস নিয়ে গত কয়েক বছরে অসংখ্য ভিডিও হয়েছে, কিন্তু প্রতিবারই আলোচনার কেন্দ্র বদলেছে। কখনো কোনো মার্কিন ধনকুবের, কখনো ইউরোপের রাজনীতি, আবার কখনো হলিউড। সম্প্রতি সময়ে এই বিষয়টি আবার নতুন করে আলোচনায় এসেছে, কারণ এই নথিগুলির মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর নামের একটি উল্লেখ রয়েছে। एप्स्टीन फाइल्स में अब भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी का नाम आ गया है। अमेरिका के इंडियन प्राइम मिनिस्टर मोदी took advice and danced and sang in Israel for the benefit of the US president. এই ভিডিওটা সেই উল্লেখকে কেন্দ্র করেই, কিন্তু কোনো সিদ্ধান্ত টানার জন্য নয়, বরং বোঝার জন্য। প্রথমেই বুঝে নেওয়া দরকার এপস্টিন ফাইল আসলে কি। এগুলো কোনো আদালতের রায় নয়, কোনো চার্জশিটও নয়। এগুলো মূলত তদন্ত চলাকালীন এবং আদালতের বিভিন্ন প্রক্রিয়ায় জমা পড়া নথি, যার মধ্যে আছে ইমেল, নোট, সাক্ষ্যের অংশ, তৃতীয় পক্ষের মন্তব্য এবং প্রশাসনিক যোগাযোগ। এই ধরনের নথিতে অনেক সময় এমন সব নাম থাকে যাদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, কিন্তু কোনো না কোনোভাবে প্রসঙ্গে এসেছে। এপস্টিন ছিল এমন একজন ব্যক্তি যে আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত প্রভাবশালী ও ধনী মহলের সঙ্গে যোগাযোগ রাখত। তার নথিতে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির নাম আসাই বাস্তবতার প্রতিফলন। এই প্রেক্ষাপটেই মোদির নামের উল্লেখ সামনে আসে। এই উল্লেখ কী ধরনের এবং তার সঙ্গে কী প্রমাণ যুক্ত আছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব। যে নথির কথা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে মোদির নাম এসেছে একটি ইমেল বা নোটের প্রসঙ্গে, যা এপস্টেইন নিজে বা তার ঘনিষ্ঠ মহল থেকে লেখা বলে দাবি করা হয়েছে। এই ধরনের উল্লেখের সঙ্গে কোনো অভিযোগ, কোনো সাক্ষ্য বা কোনো অপরাধমূলক ঘটনার বিবরণ যুক্ত নয়। ভারত সরকার এই উল্লেখকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এটিকে স্বচ্ছতার প্রশ্ন হিসেবে তুলে ধরেছে। এখানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো দুটি ভিন্ন প্রতিক্রিয়া, কিন্তু কোনো আইনি অভিযোগ নয়। সব কিছু শুরু হয় ফ্লোরিডার পাম বিচে। মাত্র 14 বছর বয়সী এক কিশোরীর বাবা পুলিশকে জানান যে জেফ্রি এপস্টিন নামে এক বিলিয়নার তার মেয়েকে যৌন হয়রানি করেছেন। পাম বিচ পুলিশ যখন তদন্ত শুরু করে তারা অবাক হয়ে দেখে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, যার জন্য 2008 সালে এপস্টিন খুব সামান্য সাজা পেয়েছিল। মাত্র 13 মাস জেলে থাকার পর সে বেরিয়ে আসে। এরপর বিষয়টি ধামাচাপা পড়ে যেত যদি না 2018 সালে মিয়ামি হেল্ডার পত্রিকার সাংবাদিক জোলি কে ব্রাউন নতুন করে তদন্ত শুরু করতেন। তিনি শত শত পৃষ্ঠার নথি ঘাটাঘাটি করেন এবং ভিকটিমদের খুঁজে বের করেন। তার ধারাবাহিক প্রতিবেদন পারভার্সন অব জাস্টিস বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করে। মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় যে আগেরবার এপস্টেইনকে রাজনৈতিক আর্থিক ক্ষমতা ব্যবহার করে বাঁচানো হয়েছিল। আদালত পর্যন্ত পৌঁছানোর মূল কারিগর হলেন ভার্জিনিয়া জুফ্রে এবং আরও একজন ভিকটিম। তারা কিন্তু দমে যাননি। জুফ্রে এপস্টেইনের সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন। এই সিভিল মামলার মাধ্যমেই প্রথমে অনেক গোপন নথি এবং ইমেল প্রকাশ্যে আসার সুযোগ তৈরি হয়। আদালত বুঝতে পারে যে এটি কেবল একটি মানহানি মামলা নয়, এর পিছনে বিশাল এক অপরাধ চক্র কাজ করছে। 2018 থেকে 19 সালে মানুষের তীব্র ক্ষোভ এবং জুলি ব্রাউনের রিপোর্টের চাপে মার্কিন বিচার বিভাগ পুনরায় মামলাটিকে খোলার সিদ্ধান্ত নেয়। সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কের প্রসিকিউটর এপস্টেইনের ম্যানহ্যাটনের প্রাসাদে রেইড দেন, যেখানে তারা কয়েক হাজার আপত্তিকর ছবি এবং হার্ড ড্রাইভ পান। এই নতুন প্রমাণের ভিত্তিতেই 2019 সালের জুলাই মাসে তাকে নিউ জার্সি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এখন যে ফাইলগুলো নিয়ে কথা হচ্ছে সেগুলো মূলত ভিকটিম ভার্জিনিয়া জুফ্রে বনাম গিজলেন ম্যাক্সওয়েলের সেই পুরনো সিভিল মামলার নথি। বিচারক লরেট্টা প্রেস্কা রায় দেন যে সাধারণ মানুষের এই তথ্যগুলো জানার অধিকার আছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2024 সালের জানুয়ারিতে শত শত পৃষ্ঠার এই নথিগুলোর উপর থেকে গোপনীয়তা তুলে নেওয়া হয়। এর ফলে প্রায় 150 থেকে 200 জন মানুষের নাম জনসমক্ষে চলে আসে, যারা এপস্টেইনের সাথে যুক্ত ছিলেন।
এপস্টাইনের আইল্যান্ডটি লিটল সেন্ট জেমস এপস্টাইন আইল্যান্ড নামে পরিচিত। অন্যদিকে পেডোফাইল আইল্যান্ড হিসেবে বিশ্বজুড়ে কুখ্যাত যৌন কেলেঙ্কারির জন্য মানুষ এই আইল্যান্ডকে এই নাম দিয়েছিল। জেফরি এপস্টাইন মেয়েদেরকে সরাসরি জোর করে নয়, বরং পরিকল্পিতভাবে ফাঁসিয়ে নিজের নেটওয়ার্কে নিয়ে আসত। অভিযোগ অনুযায়ী সে প্রথমে অপ্রাপ্তবয়স্ক বা আর্থিকভাবে দুর্বল মেয়েদের সঙ্গে পরিচিত হতো পরিচিত জন বা দালালের মাধ্যমে। তাদেরকে সহজ কাজের প্রস্তাব দেওয়া হতো, ম্যাসাজ, সহকারী বা ভ্রমণের সুযোগের কথা বলে। শুরুতে অর্থ উপহার বা ভবিষ্যতের সুযোগ দেখিয়ে বিশ্বাস তৈরি করা হতো। একবার বিশ্বাস তৈরি হলে ধীরে ধীরে তাদেরকে এপস্টাইনের বাড়ি, ব্যক্তিগত জেট বা ক্যারিবিয়ানের লিটল সেন্ট জেমস আইল্যান্ডে নিয়ে যাওয়া হতো। অনেক ক্ষেত্রে মেয়েরা জানতেই পারত না তারা ঠিক কোথায় যাচ্ছে বা কী ঘটতে পারে। এই পুরো প্রক্রিয়াটি ছিল ধাপে ধাপে পরিকল্পিত, যেখানে ভয়, প্রলোভন এবং ক্ষমতার অপব্যবহার একসাথে কাজ করত। অন্যদিকে জেফরি এপস্টাইন ও ডোনাল্ড ট্রাম্প, এই দুই নাম একসঙ্গে আলোচনায় আসে। মূলত তাদের অতীত সামাজিক পরিচয়ের কারণে 1980 ও 90-এর দশকে নিউ ইয়র্কের অভিজাত সমাজে তারা একই পরিসরে চলাফেরা করতেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে এবং সেই ছবি ও ভিডিও পরবর্তীতে প্রকাশে আসে। তবে এই পরিচয় বা সামাজিক যোগাযোগের ভিত্তিতে ট্রাম্পের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ কখনোই গঠিত হয়নি। এটি মার্কিন আদালতের নথিতেই স্পষ্ট। এপস্টাইন কেস নতুন করে আলোচনায় আসার পর বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, ক্ষমতাবানদের সামাজিক নেটওয়ার্ক কতটা স্বচ্ছ? ইউরোপ ও আমেরিকার বহু বিশ্লেষক এটিকে অপরাধের প্রমাণ নয়, বরং ক্ষমতা ও প্রভাবের কাঠামো বোঝার একটি উদাহরণ হিসেবে দেখেছেন। আমেরিকার সাধারণ মানুষের মধ্যেও মতভেদ আছে। একদল মানুষ মনে করে প্রমাণ ছাড়া কাউকে দোষী করা ঠিক নয়। আরেক দল প্রশ্ন তোলে, প্রভাবশালীদের ক্ষেত্রে তদন্ত কেন এতটা জটিল হয়? এপস্টাইনের লিটল সেন্ট জেমস আইল্যান্ডে তদন্তের সময় বিভিন্ন নথি, ইলেকট্রনিক ডিভাইস ও ব্যক্তিগত সামগ্রী পাওয়া যায় এবং বিভিন্ন ওষুধ পাওয়া যায়, যা কিনা খারাপ কাজের জন্যই ব্যবহার করা হতো। অন্যদিকে প্রিন্স অ্যান্ড্রু যুক্তরাজ্যের রাজ পরিবারের সদস্য এবং ব্রিটিশ সম্রাট দ্বিতীয় এলিজাবেথের পুত্র ভার্জিনিয়া গুফেরের সঙ্গে জড়িয়ে পড়ে। এপস্টাইন সংক্রান্ত নথি ও আদালতের কাগজপত্র প্রকাশের পর ভার্জিনিয়া গুফের দাবি করেন তিনি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় জেফরি এপস্টাইনের নেটওয়ার্কের মাধ্যমে প্রিন্স অ্যান্ড্রুয়ের দ্বারা যৌন নির্যাতনের শিকার হন। এই অভিযোগ বিভিন্ন সাক্ষ্য ও নথিতে উল্লেখ আকারে উঠে আসে, যেগুলোকে সাধারণভাবে এপস্টাইন ফাইলের অংশ বলা হয়। প্রিন্স অ্যান্ড্রু বারবার এই অভিযোগকে অস্বীকার করেন, তবে বিষয়টি যুক্তরাষ্ট্রের আদালতে একটি সিভিল কেস হিসেবে গড়ায় এবং 2002 সালে মামলাটি আদালতের বাইরে আর্থিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়। এই সমঝোতা কোনো দোষ স্বীকার নয়, আবার নির্দোষ ঘোষণাও নয়। তবে আইনি ফলাফলের বাইরেও এর বড় প্রভাব পড়ে ব্রিটিশ রাজপরিবারে। অভিযোগ ও জনমতের চাপের কারণে প্রিন্স অ্যান্ড্রুকে তার সামরিক খেতাব এবং রাজকীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ব্রিটিশ রাজপরিবার জানায় রাজকীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অভিযোগের প্রভাব তার রাজকীয় অবস্থানকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে। জেফরি এপস্টাইন 2008 সালে ফ্লোরিডায় যৌন অপরাধের অভিযোগে দোষ স্বীকার করার পর সীমিত কারাদণ্ড ভোগ করেন। পরে 2019 সালে তাকে আবার ফেডারেল পর্যায়ে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হয়। নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে তাকে রাখা হয়েছিল। গ্রেপ্তারের পর প্রথম দিকে এপস্টাইনকে সুইসাইড ওয়াচে রাখা হয়, যেখানে 24 ঘন্টা নজরদারি, বিশেষ পোশাক এবং আলাদা সেল ব্যবস্থার কথা বলা হয়। পরে তাকে সেই নজরদারি থেকে সরিয়ে সাধারণ সেলে স্থানান্তর করা হয়। কিছুদিন এক সেলমেটের সঙ্গে এবং পরে একা সেলে থাকার তথ্য উঠে আসে। এই অবস্থাতেই 2019 সালের আগস্টে তাকে জেলের ভিতর মৃত অবস্থায় পাওয়া যায়। এপস্টাইনের বিরুদ্ধে তদন্ত চলাকালীন ও আদালত সংক্রান্ত প্রতিক্রিয়ার বিপুল পরিমাণ নথি সংগ্রহ হয়। এই নথিগুলোর সমষ্টিকেই সাধারণভাবে এপস্টাইন ফাইল বলা হয়, যার মোট পৃষ্ঠা সংখ্যা আনুমানিক প্রায় 30 লক্ষ বা
3 মিলিয়ন পৃষ্ঠা বলে বিভিন্ন আইনি ও প্রশাসনিক সূত্রে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাগুলোতে জেফ্রি এপস্টেইন একা কাজ করেননি, তার গার্লফ্রেন্ড গিসলেইন ম্যাক্সওয়েলও এই নেটওয়ার্কে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গিসলেইন ম্যাক্সওয়েল ছিলেন জেফ্রি এপস্টেইনের দীর্ঘদিনের গার্লফ্রেন্ড এবং ঘনিষ্ঠ সহযোগী। তদন্ত ও আদালতের নথি অনুযায়ী এপস্টেইনের নেটওয়ার্কে মেয়েদের আনার ক্ষেত্রে ম্যাক্সওয়েল ছিলেন একটি কেন্দ্রীয় চরিত্র। তিনি অপ্রাপ্তবয়স্ক ও আর্থিকভাবে দুর্বল মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন, তাদের বিশ্বাস অর্জন করতেন এবং সহজ কাজ, ভ্রমণ বা ভালো সুযোগের প্রলোভন দেখিয়ে প্রথমে স্বাভাবিক পরিবেশ তৈরি করতেন। এই বিশ্বাস তৈরি হওয়ার পরেই তাদেরকে এপস্টেইনের বাড়ি, ব্যক্তিগত জেট বা ক্যারিবিয়ানের লিটল সেন্ট জেমস আইল্যান্ডে নিয়ে যেতেন। আদালতে উঠে আসে এই প্রক্রিয়ায় জোরের চেয়ে বেশি ব্যবহার করা হয়েছে মানসিক প্রভাব, প্রলোভন এবং ক্ষমতার অপব্যবহার দেখিয়ে। এপস্টেইনের মৃত্যুর পর তদন্ত থেমে যায়নি এবং ম্যাক্সওয়েলের ভূমিকা আলাদা করে খতিয়ে দেখা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে 2021 সালে সেক্স ট্রাফিকিং সংক্রান্ত একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হন। 2022 সালে মার্কিন আদালত তাকে 20 বছরের কারাদণ্ড দেয়। এই রায়ের মাধ্যমে এপস্টেইন কেসে প্রথমবারের মতো একটি কেন্দ্রীয় চরিত্র আইনিভাবে শাস্তি পায়। জেফ্রি এপস্টেইনকে ঘিরে তৈরি হওয়া নথি ও আদালতের কাগজপত্র, যেগুলো সাধারণভাবে এপস্টিন ফাইলস নামে পরিচিত, সেগুলোতে সরাসরি ও পরোক্ষভাবে শতাধিক ব্যক্তির নাম উল্লেখে পাওয়া যায়। আইনি ও সাংবাদিক সূত্রে জানা যায়, এই নামগুলোর মধ্যে রয়েছে রাজনীতিবিদ, ব্যবসায়ী, কূটনীতিক, সেলিব্রিটি এবং প্রভাবশালী সামাজিক ব্যক্তিত্ব। তবে এখানে একটি বিষয় পরিষ্কার, নথিতে নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়। অনেক ক্ষেত্রে নাম এসেছে ইমেইল, যোগাযোগের নোট, ভ্রমণের উল্লেখ বা তৃতীয় পক্ষের বক্তব্যের প্রসঙ্গ। এই ফাইলগুলোর আকার বিপুল, প্রায় কয়েক মিলিয়ন পৃষ্ঠা, এবং এগুলোর সব অংশ এখনও সম্পূর্ণভাবে জনসমক্ষে বিশ্লেষণ হয়নি। ফলে ভবিষ্যতে আরও নাম সামনে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে যদি নতুন নথি প্রকাশ পায় বা পুরনো তথ্য নতুন করে খতিয়ে দেখা হয়, এ ধরনের নাম প্রকাশ বিশ্ব রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। কারণ এখানে প্রশ্নটা অনেক সময় আইনের চেয়ে ইমেজ, বিশ্বাসযোগ্যতা ও জনমতের হয়ে ওঠে। অতীতে দেখা গেছে প্রমাণিত দোষ না থাকলেও কেবল নাম জড়ানোই রাজনৈতিক বিতর্ক, কূটনীতিক চাপ এবং জন আস্থার সংকট তৈরি করতে পারে। তাই এপস্টিন ফাইলস শুধু অতীতের একটি অপরাধ কেস নয়, বরং ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতিতে সম্ভাব্য আলোড়নের একটি উৎস। এখন দেখার বিষয়, এপস্টিন ফাইলে ভারতীয় প্রধানমন্ত্রীর নাম জড়ানোয় ভারতে কতটা রাজনৈতিক প্রভাব পড়তে পারে। সরকারের তরফ থেকে এই নথিকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং এর প্রমাণ নেই বলেও দাবি করা হয়েছে সরকারের তরফ থেকে। ভবিষ্যতে এর প্রভাব কতটা পড়তে পারে তা এখন সময়ের অপেক্ষা। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।